তো ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার ফাইনাল কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। চলুন এই শেষ 20 দিনের প্রস্তুতির জন্য একটা মাস্টার প্ল্যান দেখে নেওয়া যাক। দেখতে দেখতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, আর সময় যত এগোচ্ছে চাপটাও কিন্তু তত বাড়ছে, তাই না? এটা খুবই স্বাভাবিক। ব্যাপারটা হলো, এই পরীক্ষার আসল চ্যালেঞ্জ কিন্তু শুধু উত্তর জানা নয়। আসল খেলাটা হলো এই অসম্ভব প্রতিযোগিতার মধ্যে চাপের মুখে পড়ে সহজ ভুলগুলো এড়িয়ে যাওয়া। ওখানে কিন্তু আসল পরীক্ষা। তো এই চ্যালেঞ্জটা জেতার জন্য আমাদের হাতে একটা পরিষ্কার রোডম্যাপ থাকা দরকার, তাই না? চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার বিষয়গুলো কি কি। আমরা ফাইনাল কাউন্টডাউন নিয়ে কথা বলবো, তারপর দেখব রিভিশন কেন আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, এরপর জেনারেল স্টাডিজ, ম্যাথ, রিজনিং আর ইংরেজির জন্য স্মার্ট স্ট্র্যাটেজি কী হবে, আর সবশেষে কোন জিনিসগুলো আমাদের কাজে লাগবে আর কোন ফাঁদগুলো এড়িয়ে চলতে হবে। আচ্ছা, তাহলে এবার সরাসরি চলে আসি আমাদের স্ট্র্যাটেজির একেবারে কেন্দ্রে। এই শেষ মুহূর্তের লড়াই জেতার মূল ভিত্তি কিন্তু একটাই। মৃন্ময় স্যারের এই কথাটা হয়তো শুনতে খুব সহজ লাগছে, কিন্তু এটাই এখন সবচেয়ে বড় সত্যি। মানে এই সময় নতুন কিছু শেখার পেছনে না ছুটে এতদিন যা যা পড়া হয়েছে সেগুলোকে ভালো করে ঝালিয়ে নেওয়াই কিন্তু আসল কাজ। এই স্লাইডটা দেখুন, দুটো পড়ার পদ্ধতির মধ্যে তফাৎটা কত পরিষ্কার। একদিকে আছে অ্যাক্টিভ রিভিশন, মানে নিজের নোটস আর বই রিভাইজ করা, যেখানে ঘণ্টায় 150-র বেশি এমসিকিউ সলভ করা সম্ভব। আর অন্যদিকে নতুন পিডিএফ বা ইউটিউব ভিডিও দেখে প্যাসিভলি শিখতে গেলে দেখবেন ঘণ্টায় 40-50টা এমসিকিউর বেশি এগোনোই যাচ্ছে না। পার্থক্যটা কিন্তু অনেক। আচ্ছা, তাহলে চলুন এবার জেনারেল স্টাডিজের 25 নম্বরের প্ল্যানটা একটু ভেঙে দেখা যাক। এখানে কোন বিষয়ে কতটা জোর দিতে হবে সেটা কিন্তু নম্বর বিভাজনটা দেখলেই একদম স্পষ্ট হয়ে যাবে। এই চার্টটা একটু ভালো করে খেয়াল করুন। এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5 নম্বর আর সায়েন্স থেকে প্রায় 6-7 নম্বর। মানে বুঝতেই পারছেন, এই দুটো জায়গার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বেশি ভাবার কিচ্ছু নেই। খুব বেশি ঘাঁটাঘাঁটি না করে মূলত ওই 1 বছরের সময়টা ভালোভাবে কভার করলেই কিন্তু যথেষ্ট প্রস্তুতি হয়ে যাবে। পুরো বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে শেষ করবেন তাই ভাবছেন? ঘাবড়ানোর একদম দরকার নেই। এই 5 দিনের সহজ প্ল্যানটা ফলো করুন। লক্ষ্য হবে গত 10-12 মাসের মেটেরিয়াল। সকালে 2 মাসের আপডেট পড়ুন আর সন্ধ্যায় সেই একই জিনিস রিভাইজ করুন। ব্যাস, এই সাইকেলটা 5-6 দিন চালালেই দেখবেন পুরো সিলেবাস হাতের মুঠোয়। তাহলে জেনারেল স্টাডিজের বাকি অংশের জন্য এই চেকলিস্টটা কিন্তু মাথায় রাখতেই হবে। প্রথমত, নিজের নোটস আর বই খুব ভালো করে রিভিশন দিন। দ্বিতীয়ত, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া আর কোনো নতুন টপিক এখন ধরবেন না। আর ভ্যালু এডিশনের জন্য 2014 থেকে 2023 পর্যন্ত ডাব্লিউবিসিএস প্রিলিমসের এমসিকিউগুলো একবার দেখে নিলে কিন্তু খুব ভালো হয়। বেশ, জেনারেল স্টাডিজ তো গেল, এবার আসি ম্যাথস আর জিআইতে। এখানেও কিন্তু আমাদের মূল মন্ত্র সেই একটাই, রিভিশন। চলুন দেখি কিভাবে এখানে গতি আর নির্ভুলতা দুটোই বাড়ানো যায়। এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো, আপনি এতদিন ধরে যে একজন শিক্ষককে ফলো করে এসেছেন, সবার আগে তার নোটস আর কনসেপ্টগুলোই ভালো করে রিভিশন দিন। কারণ এই শেষ মুহূর্তে এসে একাধিক জনের পদ্ধতি ফলো করতে গেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে, কনফিউশন বাড়বে। আচ্ছা, যাদের বেসিক রিভিশনটা কমপ্লিট হয়ে গেছে তারা আরও বেশি প্র্যাকটিসের জন্য মৃন্ময় স্যারের টেলিগ্রাম চ্যানেলের এই রিসোর্সগুলো দেখতে পারেন। যেমন ক্লার্কশিপের জন্য 1000 ম্যাথসের প্র্যাকটিস সেট বা পুলিশ পরীক্ষার জন্য 1000 প্রশ্নের সেট। এখানে লক্ষ্য একটাই, যতটা সম্ভব স্পিডে সলভ করা, আর আটকে গেলে সমাধান তো রইলই। এবার আসি ইংরেজিতে। এখানে কিন্তু পুরো সিলেবাস নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমাদের লক্ষ্য হবে একটা স্মার্ট স্ট্র্যাটেজি নেওয়া, মানে সেই টপিকগুলোর উপর ফোকাস করা যেখান থেকে কম খেটেই 5-6 নম্বর তুলে আনা সম্ভব। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আর আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এগুলো থেকে নম্বর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তার সাথে 2014 থেকে 23 পর্যন্ত ডাব্লিউবিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো তো অবশ্যই করে যেতে হবে, এগুলো মাস্ট।
তো প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। এবার আলোচনা করব কিছু সঠিক সরঞ্জাম আর ভুল ফাঁদ নিয়ে, মানে শেষ দিনগুলোতে কি করতে হবে আর কি একদমই করা চলবে না। বিশ্বাস করুন, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই কিন্তু শেষে গিয়ে আসল পার্থক্যটা গড়ে দেয়। এখন অনেকেই ইউটিউব ব্যবহার করেন। যদি করতেই হয় তাহলে স্মার্টলি করতে হবে। লাইভ ক্লাসে সময় নষ্ট না করে রেকর্ডেড ভিডিও দেখুন, স্পিড বাড়িয়ে দিন, 2x স্পিডে দেখুন। আর এটাকে নতুন কিছু শেখার জায়গা না ভেবে দ্রুত উত্তর মনে করার একটা প্র্যাকটিস সেশন হিসেবে ব্যবহার করুন। এই কথাটা শুনে হয়তো অনেকেই একটু চমকে উঠবেন, কিন্তু এর পেছনে যুক্তিটা বোঝা খুব দরকার। বাজারে এমন অনেক মক টেস্ট আছে যেগুলো অপ্রাসঙ্গিক আর কঠিন প্রশ্ন দিয়ে শুধু ডিমোটিভেট করার জন্যই তৈরি। এগুলোর লক্ষ্যই থাকে আপনার স্কোর কমিয়ে দেওয়া, যাতে আপনার মনে হয় প্রস্তুতিতে ঘাটতি আছে। তাহলে মক টেস্ট দেওয়ার আসল উদ্দেশ্যটা কি? এটা কিন্তু নিজের জ্ঞান বা র্যাঙ্ক যাচাই করার জন্য নয়। এর আসল উদ্দেশ্য হল নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করা আর সমাধান আর অতিরিক্ত তথ্য থেকে শেখা। লক্ষ্য হবে কঠিন আর নতুন ধরনের প্রশ্নগুলোর একটা ব্যাংক তৈরি করা, যা ফাইনাল রিভিশনের সময় কাজে দেবে। তো এত আলোচনার পর আমরা আবার সেই মূল মন্ত্রেই ফিরে আসছি। আল্টিমেট গোল বা চূড়ান্ত লক্ষ্য হল এই শেষ দিনগুলোতে নিজের পরিশ্রম আর নিষ্ঠাকে দ্বিগুণ করে দেওয়া। এর কোনো বিকল্প নেই। তাহলে একটা সম্পূর্ণ রোডম্যাপ তো পাওয়া গেল। এবার সেই পথে হাঁটার পালা। ফাইনাল পুশটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। প্রশ্নটা হলো, আপনি কি তৈরি?